ইন্দোর নামের শহরে বিরজু নামের এক মাংসের ব্যবসায়ী ছিল। তার অনেক বয়স হয়েছিল, কিন্তু তারপরও সে মাংসের দোকানে কাজ করে পরিবারের জন্য টাকা উপার্জন করত। তার এক ছেলে ছিল যার নাম ছিল সঞ্জু। সঞ্জু দায়িত্বহীন আর নেশাখোর ছিল। সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করত আর সময় নষ্ট করত। একদিন যখন বিরজু মাংসের দোকানে কাজ করছিল, তখন সঞ্জু সেখানে এসে বলে, বাবা, আমাকে 2000 টাকা দাও। মনে হয় আজকে তোমার উপার্জন ভালোই হয়েছে। আর হ্যাঁ, আমাকে আমার বন্ধুদের পার্টি দিতে হবে। এর জন্য 1 কেজি ভুড়ি, 1 কেজি মাংস, 1 কেজি হাড়ও প্যাক করে দেবে। আরে অকর্মা, তোর থেকে কোনো আশাই নেই। আমি জানতাম তোর দ্বারা ভালো কিছু হবে না। বন্ধুদের সাথে পার্টি করতে পারিস, কিন্তু নিজের বয়স্ক বাবার কাছে কোনো সাহায্য করতে পারিস না। হে প্রভু, কবে ভালো হবে এ ছেলে। আমি তোকে 50 গ্রাম মাংসও দেব না, আর 1 টাকাও পাবি না। চলে যায় এখান থেকে, অকর্মা কোথাকার। এই কথা শুনে সঞ্জু সেখান থেকে চলে যায়। নিজের কথা না রাখার কারণে তার বন্ধুরা তাকে নিয়ে অনেক তামাশা করে। সঞ্জুর অনেক রাগ হয় আর সে কিছু করার কথা ভাবে। এরপর তার কিছু বন্ধুর সাহায্যে তার বাবার মাংসের দোকানেই চুরি করার কথা ভাবে। চুরি করে মাংস রান্না করে খাওয়ার জন্য জায়গার প্রয়োজন ছিল। তখনই তার এক বন্ধু বলে, আরে ভাই, এই গ্রামে তো কেউ আমাদের জায়গা দেবে না। আমাদের মাটির নিচে একটা গোপন ঘর বানাতে হবে, যাতে আমরা সেখানে ভালোভাবে খেতে পান করতে পারি ও আনন্দে থাকতে পারি। সবাই তার কথা মেনে নেয় এবং কিছুদিনেই মাটির নিচের একটি গোপন ঘর বানিয়ে ফেলে। সেখানে সবকিছুর ব্যবস্থা করে ফেলে। এরপর প্রতিদিন সে তার বাবার মাংসের দোকান থেকে একটি ছাগল এনে সেটি রান্না করে খেত। কিন্তু প্রতিদিন দোকান থেকে ছাগল হারাতে দেখে বিরজুর সন্দেহ হয়। প্রতিদিন সে ছাগল গুনে যেত, কিন্তু পরের দিন গুনলে একটি কম পেত। এরপর এক রাতে সে দোকানেই লুকিয়ে থাকে এবং দেখতে থাকে। কিছুক্ষণ পর তার ছেলে সঞ্জু সেখানে আসে আর ছাগল উঠিয়ে নিয়ে যায়। বিরজু তখনও কিছু বলে না। আমার এখন কিছু বলা উচিত নয়। আমি শুধু দেখব সঞ্জু এটা কোথায় নিয়ে যাচ্ছে। সে দেখে যে সঞ্জু এক মাটির নিচের ঘরে গেছে এবং সেখানে সবার সাথে আনন্দ করছে। পরের দিন বিরজু পুলিশ নিয়ে সেখানে চলে আসে আর সবাইকে ধরিয়ে দেয়। পুলিশ সব বন্ধু ও সঞ্জুকে গ্রেফতার করে, চুরির অপরাধে জেলে পাঠিয়ে দেয়। বাবা, বাবা, আমাকে বাঁচাও। আমি তোমার সব কথা শুনবো। যা ভাগ অকর্মা। এত কষ্ট করে ধরিয়েছি কি ছাড়ানোর জন্যে? ইন্সপেক্টর স্যার, যতদিন ভালো না হয় আর শিক্ষা না হয়, ততদিন সে যেন বাইরে না আসতে পারে। ডিম ভাজিওয়ালা। সুরজ তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। তার বাবার ডিমের ব্যবসা ছিল। একমাত্র ছেলে হবার কারণে সুরজের কখনো কোনো কাজ করতে হতো না। তার বাবা সব কাজ একলাই সামলে নিত। একবার সুরজের বাবা অসুস্থ হয়ে যায় আর সুরজের মা সুরজকে বলেন, বাবা সুরজ, এখন তোমার বাবার বয়স হয়েছে আর সে তো অসুস্থ। এখন তার দিয়ে ব্যবসা হবে না বাবা। তোমার এখন কিছু করা উচিত। তার কাজের দায়িত্ব নেওয়া প্রয়োজন। কিন্তু মা, আমি তো কোনো কাজ পারিই না। দেখো, যেভাবে তোমার বাবা ফার্ম থেকে ডিম এনে দোকানে সাপ্লাই দিত, তুমিও তেমন করছো না কেন? আচ্ছা মা, কাল সকাল থেকেই আমি কাজ শুরু করব। সুরজ পরের দিন থেকেই কাজ করা শুরু করে দেয়, কিন্তু কোন দোকানে কতটুকু জিনিস দিতে হবে তা সে জানতো না। আর কিছুদিনেই তার কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। একদিন সুরজের বন্ধু কমল তার কাছে আসে। সুরাজ, কেমন আছো? কি হয়েছে আমাকে বলো। আমি বাবার থেকে তো কাজ শিখিনি। এই কারণে বাবার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। এখন কেউ আমার থেকে ডিম কিনে না।
তাহলে তুমি অন্য কোথাও কাজ করো না কেন? এমন কাজ যেটা তুমি খুব ভালো পারবে, এমন কোনো কাজ আছে? আজকাল স্যান্ডউইচ অনেক ভালো বিক্রি হচ্ছে, তুমি ডিমের স্যান্ডউইচ বানিয়ে বাজারে বিক্রি করো। তুমি কথাটা তো ঠিকই বলেছ। আচ্ছা, আমি কাল থেকেই চেষ্টা করব। সুরজ তার মায়ের কাছে ডিম ভাজা শিখে নেয় আর পাউরুটি কিনে একটি দোকান বানিয়ে কাজ শুরু করে। যখন গ্রাহক আসতো তখন তাদের ডিমের স্যান্ডউইচ বানিয়ে দিত। আরে বাহ, আজ তো অনেক ডিম বিক্রি হয়ে গেছে। প্রথমবার আমি ভালো কিছু করেছি। এই টাকা নিয়ে আমি বাবাকে দেব। সুরজ বাড়ি ফিরে তার উপার্জিত টাকা তার বাবার হাতে দেয়। তার বাবা অনেক খুশি হয়। সাব্বাস বাবা, তোমার মতন ছেলে পেয়ে আমি তো ধন্য হয়ে গেলাম। বাবা আশীর্বাদ করি, তোমার পরিশ্রমে তোমার আরো উন্নতি হবে। কিছুদিনের মধ্যেই সুরজের বানানো স্যান্ডউইচ অনেক বিখ্যাত হয়ে যায় এবং তার উপার্জনও বেড়ে যায়। যার যে কাজ ভালো লাগে তাই করা উচিত। চাঁদপুরে গণেশ নামের এক লোক থাকতো। তার অনেক বড় মেশিনারির দোকান ছিল। সে অনেক পুরনো গাড়ি, পুরনো বড় বড় মেশিন কম দামে কিনে নিত। সেগুলো থেকে কিছু গাড়ি ও মেশিন সে ঠিক করত আর বেশি দামে বিক্রি করে লাভ করত। একদিন এক লোক তার দোকানে আসে। শুনুন, আমি নতুন রাস্তা বানানোর নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু করেছি, তাই আমার কাজের জন্য কিছু গাড়ি ও মেশিন লাগবে। হ্যাঁ হ্যাঁ, আসুন ভাই আসুন, এই দেখুন আমার কাছে মেশিন ও গাড়ি আছে। এসব কি ঠিক আছে? মানে কাজ করতে পারবে? এটা কেমন কথা বলছেন স্যার? পুরনো হলেও একদম ঠিক আছে, আপনি চাইলে চালিয়ে দেখে নিন। সেই লোক গণেশের কাছ থেকে কিছু মেশিন ও গাড়ি কিনে নিয়ে যায়। অনেক দিন হয়ে যায়। একদিন গণেশ তার দোকানে বসেছিল। তখন সেই লোক তার দোকানে আসে। স্বাগতম ভাই, স্বাগতম। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? গাড়ি ও মেশিন ঠিক আছে তো? হ্যাঁ ভাই, একদম ঠিক আছে। আজ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনার কাছে কি কোনো রোড রোলার আছে? আপনি 3-4 দিন পরে আসুন না, আপনাকে আমি একটা ভালো রোলার দিব। সেই লোক চলে যাবার পর গণেশ তার দোকানের মেকানিক মহেশকে বলে, মহেশ, যেটা আমরা পিডব্লিউডি থেকে কিনেছিলাম সেটা ঠিক করে নতুন রং করে দাও। আচ্ছা মালিক। বিকেলে গণেশ বাড়ি ফিরে যায়। ওগো শুনছো? দাদা ফোন করেছিল, বাবার শরীর তেমন ভালো না। গণেশ তার স্ত্রীর সাথে তার শ্বশুর বাড়ি চলে যায় এবং তার ছেলে চিন্টুকে দোকানের খেয়াল রাখতে বলে। চিন্টু যখন দোকানে যায় তখন সে রোড রোলার দেখে অবাক হয়ে যায়। তখনই চিন্টুর মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে রোলার নিয়ে মার্কেটে চলে যায়। সবাই তাকে দেখে হাসতে থাকে। তখনই হঠাৎ রোড রোলার কন্ট্রোলহীন হয়ে যায়। অনেক চেষ্টা করার পরও সেটি থামে না আর সোজা এক বিল্ডিং ভেঙে ভেতরে চলে যায়। শব্দ শুনে বিল্ডিং এর মালিক বাইরে আসে। আরে, কে তুমি? কোথা থেকে এসেছো? চিন্টু তাকে সব কথা খুলে বলে। বিল্ডিং এর মালিক গণেশকে ফোন করে সেখানে ডাকে। আচ্ছা ভাই, তাহলে ও আপনার ছেলে? আরে ভাই, আপনি তো অবাক করে দিলেন। আমি তো আপনার কাছে রোড রোলার চেয়েছিলাম, আপনি তো আমার বিল্ডিংয়ে পৌঁছে দিলেন। এ কথা শুনে সবাই হাসতে থাকে। শিক্ষা, যার কাজ তারই করা উচিত। নন্দপুর গ্রামে মোহন নামের এক জুস বিক্রেতা ছিল। পুরো গ্রামে শুধুমাত্র তারই জুসের দোকান ছিল। একদিন মোহনের দোকানের সামনে মমতা নামের এক মহিলা তার জুসের দোকান খুলে। সব গ্রামবাসী তার দোকানের জুস অনেক পছন্দ করত আর তাই মোহনের উপার্জন কমে যায়। মোহন মমতাকে হিংসা করতে থাকে এবং রাগ করে বলে, কে তুমি? আমার দোকানের সামনে জুস বিক্রি কেন করছো? মমতা মোহনকে বলে, আরে ভাইয়া, আমি এক বিধবা। আমার ছেলে রাজু বেচারাও বোবা। আমার কাছে অল্প কিছু টাকা ছিল, সেটা দিয়েই আমি জুসার মিক্সার কিনেছি। আমি তোমার ব্যবসায়ের কোনো ক্ষতি করতে চাই না। গ্রামবাসী যার জুস পছন্দ করবে তার থেকেই কিনবে। আচ্ছা আচ্ছা,
আমাকে শিখিও না, আমিও দেখব তুমি এখানে জুস কিভাবে বিক্রি করো। মোহন ফলওয়ালাদের হুমকি দিয়ে আর টাকা দিয়ে মমতার কাছে ফল বিক্রি না করার কথা বলে। মমতা অন্য গ্রাম থেকে ফল এনে জুস বিক্রি করতে শুরু করে। এরপর মোহন গ্রামের বিদ্যুৎ বিভাগের লোকদের নিজের দলে নেয়। বিদ্যুৎ বিভাগের লোকেরা মমতার দোকানে বিদ্যুতের লাইন কেটে দেয়। এখন মমতা বিদ্যুৎ ছাড়া মিক্সার চালাবে কিভাবে, তাই তার দোকান বন্ধ হয়ে যায়। এটি দেখে মোহন মমতাকে বলে, এখন বুঝতে পেরেছ, বিদ্যুৎ নেই তো জুস কিভাবে বানাবে? মমতা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাবার পর মমতা অজ্ঞান হয়ে যায়। তখনই সেই পথ দিয়ে এক সাধু যাচ্ছিলেন। তিনি রাজুকে কান্না করতে দেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? রাজু তাকে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। তুমি কথা বলতে পারো না? আচ্ছা, আমি বুঝেছি। সাধু তার শক্তি দিয়ে এক জাদুর মিক্সার নিয়ে আসে। বাবা, এই মিক্সচারে বিদ্যুতের কোনো প্রয়োজন হবে না। রাজু সাধুকে ধন্যবাদ জানায় আর সাধু সেখান থেকে চলে যায়। মায়ের জ্ঞান ফেরার পর রাজু তাকে সব কথা ইশারায় বলে। তারা দুজনে জাদুর মিক্সার নিয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন রাজু একাই জাদুর মিক্সার নিয়ে দোকানে যায় এবং সারাদিন জুস বিক্রি করে। সবাই তার জুস অনেক পছন্দ করত। তার অনেক টাকা উপার্জনও হয়। এটি দেখে মোহন চিন্তিত হয়ে যায় আর রাতে সুযোগ বুঝে মমতার ঘর থেকে সেই মিক্সার চুরি করে নেয়। কিন্তু যখনই সে মিক্সারের সামনে হাত জোড় করে মিক্সারটি চলার জন্য প্রার্থনা করে, তখনই মিক্সার তাকে নিজের ভেতর টেনে নেয় আর মোহন গোল গোল ঘুরতে থাকে। তখন রাজু সেখানে আসে আর হাত জোড় করে মিক্সারকে থামতে বলে। রাজু হাত জোড় করতেই মিক্সার থেমে যায় আর মোহনও বাইরে বেরিয়ে আসে। রাজু ইশারায় মোহনকে বোঝানোর চেষ্টা করে। বাবা, তোমার সব কথা তো বুঝিনি, কিন্তু এটা অবশ্যই বুঝেছি যে তোমাকে ও তোমার মাকে বিরক্ত করার শাস্তি আমি পেয়েছি। এখন আমি তোমাকে কখনোই বিরক্ত করব না ও তোমার কাজে কোনো সমস্যা করব না। এ কথা শুনে রাজু খুশি হয়ে যায়। এরপর থেকে মমতা আর রাজু আবার তাদের দোকানের জুস বিক্রি শুরু করে।